7 বছর পর দেশে ফিরছে তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদেয়ান। বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বুকে ডিভোর্স দিতে বাড়ি ফিরছে সে। তালুকদার বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচা বাতি আর সাজসজ্জায় পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে। এইটুকু আয়োজন অবশ্যই করার প্রয়োজন ছিল, তবে বাড়ির বাহিরের আর ভিতরের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে বাড়ির সকলে নীরব আর শান্ত, তাদের মুখে হাসির ছিটেফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি, তখনই তার ফোনে পরিচয় এক নাম্বার দেখে মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনের উপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে। মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি। 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে উঠে। সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তি আর কেউ না, তার বড় ভাই তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রিয়ান রোদায়ান। সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়, এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে। রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে যাচ্ছেন শার্লিন বেগম, যিনি তালুকদার বাড়ির বড় গিন্নি। উনি আদ্রিয়ান আর সৃষ্টির মা। রান্নাঘরের গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করছেন শার্লিন বেগম, কারণ আদ্রিয়ান তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকা বিরিয়ানির উপর। তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শার্লিন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, আদ্র ভাইয়া মেসেজ করেছিল আমায়। ভাইয়া ফ্লাইটে উঠে পড়েছে, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শার্লিন বেগম খুশি হয়ে যায়। আজ 7 বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করছে শার্লিন বেগম। আজ অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে, তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শার্লিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়, তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে, আম্মু, হঠাৎ করে কি হলো তোমার? ভাইয়া আসছে শুনে খুশি হওনি তুমি? শার্লিন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে উঠে, মেঘ কোথায়? শার্লিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়া কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলে, উপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যি কি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? আদ্র ভাইয়া আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথার জবাব শার্লিন বেগম দিতে পারে না। সে শুধু ছোট করে বলে, ভাগ্য যা লিখা আছে তাই হবে। শার্লিন বেগম আর কোনো কথা বলে না। বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামান সাহেব, যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা, আদ্রর বাবা, যার পোশাক আর চলাফেরায় আভিজাত্যর ছাপ স্পষ্ট ফুটে উঠে। শার্লিন বেগম রুমে এসে দেখেন জামান সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শার্লিন বেগম তার কাছে এগিয়ে যায়। জামান সাহেব শার্লিন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তার স্ত্রী এখন তাকে কি বলবে তা উনি আগে থেকেই জানেন। জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলে, মেঘকে বলো ব্যাগ গুছিয়ে নিচে আসতে। ওর জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছি আমি। জামান সাহেব আর শার্লিন বেগমকে কথা বলার সুযোগ দেয় না, দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। শার্লিন বেগম দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। বাড়ির সকল জাঁকজমকপূর্ণ আয়োজন বেলকনি থেকে তাকিয়ে দেখছে মেঘ। তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল, লাল রঙের মরিচা বাতি জ্বলালো ছিল। মেঘের মনে পড়ে যায় তার এই বাড়িতে প্রথম আগমনের কথা। 15 বছর বয়সী বাচ্চা মেঘের বিয়ে হয় তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদেয়ানের সাথে। তখন আদ্রর বয়স অনুমানিক 18 বছর হবে। মেঘের মা তার জন্মের পরই মারা যায়। মা মরা মেয়েকে তার বাবা বড় করে। সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয়, এই জন্য তার বিয়ে করেনি তার বাবা। মা মরা মেঘকে সবসময় যত্ন আর ভালোবাসা গিয়ে আগলে রেখেছিলেন। কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দীর্ঘ হয়নি মেঘের। যখন মেঘের বয়স 14 বছর, তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায়। কিন্তু চাচা আর চাচি তার বাবার সম্পত্তির লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল। মেঘ বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায়। চাচার বাসায় প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ। এমনকি সারাদিন না খেয়ে থাকতে হয়েছে তার। মেঘের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামান সাহেব।
মেঘের বাবা পেশায় একজন ডক্টর ছিলেন। বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশে চলে যান, যার কারণে অনেকদিন ধরে মেঘের বাবা আর জামান সাহেবের মধ্যে দেখা হয়নি। প্রায় অনেক বছর পর জামান সাহেবের দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে, যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা। জামান সাহেব মেঘের কথা ভেবে কষ্ট পায়। এরপর উনি তার বন্ধুর সহায়তায় মেঘের চাচার বাসার ঠিকানা খুঁজে বের করে। মেঘকে তার সাথে নিয়ে আসতে চান উনি, কিন্তু তার লোভী চাচা চাচি তাকে দিতে চায় না। কিন্তু জামান সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছ থেকে নিয়ে আসে। তবে মেঘের চাচা চাচি থেমে থাকে না, তারা থানায় মামলা করে জামান সাহেবের বিরুদ্ধে। যেহেতু জামান সাহেব মেঘের রক্তের সম্পর্কের কেউ ছিল না, তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছে ফেরত দিতে বলে, যার কারণে বাধ্য হয়ে জামান সাহেব মেঘের সাথে তার বড় ছেলে আদ্রিয়ানের বিয়ে দেয়। কিন্তু আদ্রিয়ান এই বিয়ে করতে চায়নি, তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া তার দ্বারা সম্ভব ছিল না, যার ফলে বিয়ে দিন কবুল বলে আদ্রিয়ান পড়াশোনার অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। আজ 7 বছর পর আদ্র বাড়ি ফিরে আসছে, তবে তার একটাই শর্ত, মেঘ এই বাড়িতে থাকবে না। সে বাড়ি ফিরার পর জেনা মেঘকে না দেখে বেলকনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করছিল মেঘ। অল্প কিছু সময় পর রুমে ফিরে আসে। এইটা তার রুম নয়, বরং আদ্রর রুম। আদ্র বিদেশ যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে। আদ্রকে কখনো সরাসরি দেখে নাই মেঘ। 7 বছর আগে বিয়ের আসরে কবুল বলার সময় দূর থেকে একবার দেখেছিল, ওই শেষবার আর দেখেনি। তবে আদ্রর রুমে বড় ফ্রেমে বাঁধা তার একটা ছবি আছে। মেঘ সেই ছবির কাছে যায়, কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরপর চোখ সরিয়ে নেয়। শান্ত স্বরে বলে, মিস্টার আদ্রিয়ান রেদেয়ান, চলে যাচ্ছি আমি। তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া, আপনার সাথে এই জীবনে আমার আর দেখা না হোক। কিছু মানুষ ভাগ্য থাকে, তবে জীবনে না। আজ থেকে বিয়ের সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে। কথা দিলাম স্ত্রী অধিকার নিয়ে আর কখন ফিরে আসব না আপনার কাছে। বিদায় আমার অপ্রিয় স্বামী। মেঘ আদ্রিয়ানের ছবির সাথে আরও কিছু কথা বলে, এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তার হাত কিছু কেঁপে উঠে, চোখ গড়িয়ে অশ্রুকণা প্রবাহিত হয়। আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি, সরাসরি কথা ও বলে তার সাথে। তবুও এক অদ্ভুত মায়া কাজ করত এই অপরিচিত মানুষটার উপর। কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না, ঘৃণা করে। শুধু মায়ে তার জন্য এতদিন পরিবার আর মা বাবার সাথে যোগাযোগ করেনি। আদ্রিয়ান চলে যাওয়ার পর শার্লিন বেগম প্রতিদিন কান্না করত, তার সন্তানকে দেখার জন্য ছটফট করত। যা মেঘ দেখেছে, একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অপরাধ বেদ তার মধ্যে কাজ করত। কিন্তু সে কিছু করতে পারত না। গত 3 দিন আগে মেঘের এডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে, তার ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স হয়েছে। জামান সাহেব তাকে সেখানে ভর্তি করেছেন। আর 3 দিন আগেই আদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় সে দেশে ফিরবে, কিন্তু শর্ত একটাই, মেঘকে ডিভোর্স দিবে। আর মেঘ যেন এই বাড়িতে থাকতে না পারে, যা মেঘ শুনে। যদি মেঘ আদ্রিয়ানকে ডিভোর্স না দেয় আর সে এই বাড়ি ছেড়ে চলে না যায়, তবে আদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না। এর জন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানকে ডিভোর্স দিবে। আর তার পড়াশোনার জন্য ময়মনসিংহে চলে যেতেই হবে, সেখানে তাকে থাকতে হবে। তাই আজ মেঘ তালুকদার বাড়ি ছেড়ে ময়মনসিংহ চলে যাচ্ছে। আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা পরিবারের সকলে জানে। জামিন সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিক করেছে। জামিন সাহেব আপত্তি করেননি, কারণ উনি জানেন আদ্র কখনো মেঘকে তার বউ হিসাবে মেনে নিবে না। আর মেঘই বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে। মেঘের একটা ভবিষ্যতে রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়। তবে শুধু মেঘই ডিভোর্স পেপারে সাইন করেছে, আদ্রিয়ান করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামির সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে, কারণ তারা ও জানে আদ্র মেঘকে ঘৃণা করে। যদিও শার্লিন বেগম প্রথমে আপত্তি করেছিলেন, তবে জামান সাহেবের সিদ্ধান্তের উপর কথা বলতে পারে নাই। আদ্রিয়ানের উপর দিকে একবার ফিরে তাকায়, এরপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘের ভাবনার মাঝে শার্লিন বেগম দরজায় কড়া নাড়েন। শার্লিন বেগম বলে, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আব্বু অপেক্ষা করছে তোমার জন্য। শার্লিন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়, এরপর ব্যাগ গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছেন জামান সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ান। মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায়, এরপর শার্লিন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে, হাত দিয়ে মা ছুঁয়ে দেয় আর বলে, আমার জন্য দেয়া করো বড় আম্মু। শার্লিন বেগম তার মাথায় হাত রাখেন।
শার্লিন বেগম সবসময় চেয়েছে আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক, কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি। মেঘ এই বাড়ি ছেড়ে চলে যাক তাও চাননি। মেঘ আর সৃষ্টিকে উভয়কে মেয়ের মতো ভালোবেসেছেন। মেঘের জন্য আদ্র বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন। তবে ঘৃণা নয়, কারো প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলে কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তান তো একই রকম হয়। তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি, রুহুল আমিন, তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনাইদ। মেঘকে তাদের থেকে বিদায় নেয়, এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এইটা তার সুর বাড়ি ছিল, এখন আর নাই। মেঘ গাড়িতে উঠে বসে, জামান সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসে। মেঘ একবার জামান সাহেবের দিকে তাকায়, উনি খুব শান্ত হয়ে ড্রাইভ করছে। গাড়ি চলতে শুরু করে, উদ্দেশ্য এখন ময়মনসিংহ যাওয়া। আর কখনো এই শহরে তার ফিরা হবে, এই বাড়িতে সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না, কখনো না। 6 ঘন্টা পর বিমান বাংলাদেশ এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাই নেমে পড়ে, শুধু একজন ছাড়া। বিমানের এক সিটে হাতে বই নিয়ে বসে আছেন এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে। আশেপাশের মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না। বিমানের একজন মহিলা এয়ারস্টার এগিয়ে আসে সিটের দিকে, ব্যক্তির হাতে থাকা পাসপোর্টে তার নাম দেখে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি, মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, আপনি বাংলাদেশে এসে পড়েছেন। বিমান থেকে নামতে হবে এখন। বিমানের এয়ারস্টের কথা শুনে বই পড়া ব্যক্তিটা বিরক্ত হয়, নাক মুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণের ডোরাকাটা শার্টটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডেড ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের আদল কোণে হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা বেশি উঁচু। মুখের চারপাশে চাপ দাড়ির ছাপ খুব ভালো করেই বোঝা যাচ্ছে। এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্য প্রশংসা করা হয়েছে তার নাম ডক্টর আদ্রিয়ান রোদেয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরেছেন। বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখন সে ছাড়া অন্য কোণে যাই উপস্থিত নাই। এয়ার হোস্টারের ডাকার কারণ সে এখন বুঝতে পারে। আদ্র বিমানের জানালা দিয়ে বাহিরে তাকায়। আজ 7 বছর পর সে বাংলাদেশে ফিরেছে। তার মাতৃভূমিকে আবার স্বচোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকায় যতই সে পড়াশোনা বা কেরিয়ার গড়ার জন্য যাক না কেনা, তার মন সবসময় তার দেশেই পড়েছিল। আদ্রিয়ান তার হাতে থাকা বই ব্যাগে ভরে নেয়। এরপর সিট থেকে উঠে দাঁড়ায়, সামনে থাকা এয়ারহোস্ট মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে, সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে, আপনার কথা শুনতে পাইনি। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। আদ্রিয়ান কথাটা বিনয়ের সহিত বলে, যা শুনে এয়ারহোস্ট বলে, ইটস অল রাইট স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে তার ব্যাগ নিয়ে বিমান থেকে নেমে পড়ে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। আদ্রিয়ান শান্তির নিঃশ্বাস ছাড়ে, এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে আদ্রকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রুহুল আমিন আর সন্তান জুনাইদ। জামান সাহেব মেঘকে নিয়ে ময়মনসিংহে গিয়েছেন, যার কারণে উনি আসতে পারেননি। জুনাইদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেইটের দিকে তাকিয়ে আছে। মূলত সে আদ্রকে দেখার চেষ্টা করছে, কখন আদ্র আসবে আর সে তার কাছে যাবে। রুহুল আমিনের 2 সন্তান জুনাইদ আর জেবা। জেবা তালুকদার বাড়ির বড় মেয়ে, 3 বছর আগে তার বিয়ে হয়ে গেছে। জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে, আর জুনাইদ তার ছোট। ওর বয়স 12 বছর, তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য, আর সকলের ভীষণ আদরের। বিমানবন্দরের গেইটে আদ্রিয়ানকে দেখে জুনাইদ খুশিতে চিৎকার দিয়ে উঠে বলে, আব্বু, আদ্র ভাইয়া এসে পড়েছে, ওই দেখ আদ্র ভাইয়া। জুনাইদের চিৎকার শুনে রুহুল আমিন বিমানবন্দরের গেইটের দিকে তাকায়। সত্যি আদ্রিয়ান এসেছে। যদিও 7 বছর আগের মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাৎ রয়েছে। আদ্রিয়ান এখন 25 বছর বয়সের যুবক, তার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার হয়েছে। চোখে তার কালো ফ্রেমের সাদা চশমা, চেহারায় ডক্টর ভাব চলে এসেছে তার। রুহুল আমিন আর জুনাইদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান গেইট দিয়ে ঢুকার সময় দূরে বসে থাকা রুহুল আমিনকে দেখতে পায়। আদ্রিয়ান ও তার চাচার কাছে এগিয়ে যায়। তবে রুহুল আমিনের আগে জুনাইদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ও গিয়েই আদ্রর কোমর জড়িয়ে ধরে আর বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আদ্র ভাইয়া, তুমি এসে পড়েছ, তবে এত দেরি করলে কেনা?
গত 1 ঘন্টা যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি। আদ্রিয়ান জুনাইদের কথা শুনে হাসে, এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনাইদ, তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বলে। বিমান বাংলাদেশে আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে। আদ্রিয়ানের কথা শেষ হতেই জুনাইদা প্রশ্ন করে উঠে, আদ্র ভাইয়া, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছ? আমার কিন্তু অনেক খেলনা চাই। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলে, অবশ্যই নিয়ে এসেছি। বাড়ি যায়, এরপর সব দিব। আদ্রিয়ান জুনাইদের সাথে কথা বলা শেষ করে রুহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। আদ্রিয়ান আশেপাশে তাকায়, তাদের সাথে জামান সাহেবকে না দেখে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? জামান সাহেবের ময়মনসিংহ যাওয়ার কথা। রুহুল আমিন বলে, না। রুহুল আমিন বলে, ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে। তবে আজকের মধ্যেই ভাইজান বাড়ি ফিরে আসবে, রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন। ওকে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, রুহুল আমিন আর জুনাইদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামান সাহেব গাড়ি করে ময়মনসিংহ যাচ্ছে, রাস্তায় প্রায় শেষের দিকে। 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে, তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামান সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পর ও জামান সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে ময়মনসিংহ পৌঁছে দেয়। মেঘ জামান সাহেবের দিকে তাকায়, জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে। তবে মেঘ জানে তার বড় আব্বুর মনে আজ কত কষ্ট। এই গম্ভীর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে মেঘ চিনে। ছোটবেলা বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহ, মমতা আর যত্ন দিয়ে আগলে রেখেছে। সৃষ্টি আর মেঘ, এই দুইজন মানুষ জামান সাহেবের কাছে কখন আলাদা ছিল না, দুইজনই তার মেয়ে। বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন, বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে বলে। আদ্রিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবন উনি নষ্ট করেছেন, এই অপরাধ বেদ তার মধ্যে সবসময় কাজ করে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসাবে জানবে আজ থেকে। মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল, যার জন্য দায়ী জামান সাহেব। বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে তার জামান সাহেব কখন চায়নি তার আর আদ্রিয়ানের ডিভোর্স হক। মেঘকে উনি সবসময় তার ঘরের মেয়ে করতে রাখতে চেয়েছিলেন। তালুকদার বংশের বড় বউয়ের পরিচয় যে না মেঘ পায়, তার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সব শেষ করে দিল আদ্রিয়ান। মেঘ আর তার ডিভোর্সের কথা বলে। তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না, কথাটা ভেবেই কষ্ট হচ্ছে জামান সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বড় আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি। কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে, এই বাড়িটা আমার বরং আদ্রিয়ানের। আমাকে ঘৃণা করে একজন মানুষকে এনে তার মা বাবার থেকে দূরে থাকবে? বড় আম্মুই আর কত তার ছেলেকে দেখার জন্য চোখের জল ফেলবে? সব দোষ আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয় দূরে চলে গেলাম। যে বিয়েটা কখনো মানেনি, তার সামনে বউয়ের অধিকার নিয়ে নাই দাঁড়ালাম। মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক, নয় হয় অন্য কারো হয়ে। প্রায় 5 মিনিট পর বাসার সামনে গাড়ি এসে থামে। মেঘ গাড়ি থেকে নেমে যায়, সাথে জামান সাহেব ও নামেন। জামান সাহেব এগিয়ে আসে মেঘের কাছে। তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি মেঘের কাগজ এগিয়ে দেন আর বলে, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা 5 তালা, সবার উপরের তালায় থাকবে তুমি। অন্য সব তালা ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমি ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রি করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজ পে রয়েছে। মেঘ কাগজ পে হাতে নিয়ে চেক করে দেখে সত্যি এটা দলিল। জামান সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শুনে। মেঘ বলে, বড় আব্বু, এই বাড়ি আমার নামে কিনার কি দরকার ছিল? আর ব্যাংকের টাকা দিয়ে কি করব আমি? পড়াশোনা বাবদ বেশি খরচ হয় না আমার? জামান সাহেব মেঘের মাথায় রাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। জামান সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির উপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়েছ, সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেলে পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। যতক্ষণ মেঘকে দেখা যায়, উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়েছিলেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যান। প্রায় 1 ঘন্টা পর আদ্রিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনাইদ, আর সবার শেষে গাড়ির দরজা খুলে বের হয় আদ্রিয়ান। আজ 7 বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
তালুকদার বাড়ির সাজসজ্জা আর আভিজাত্য এখন ঠিক আগের মতোই আছে। তালুকদার বাড়িয়ে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান, তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনাইদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শার্লিন বেগমকে ডাক দেয়। শার্লিন বেগম এখন রান্নাঘরে রান্না করছিলেন, টেবিলে প্রায় 20 প্রকারের খাবারের আইটেম সাজানো রয়েছে। তবুও শার্লিন বেগম আরও রান্না করছেন সৃষ্টির মুখে আদ্রিয়ান ফিরে আসার কথা শুনে। তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন। শার্লিন বেগম বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যান। তালুকদার বাড়ির সদর দরজায় আদ্রিয়ান দাঁড়িয়ে রয়েছে। শার্লিন বেগম আদ্রিয়ানকে দেখে তার কাছে ছুটে যায়। আদ্রিয়ান ও তার মাকে দেখে ভীষণ খুশি হয়, আজ প্রায় 7 বছর পর তার মাকে দেখছে। আদ্রিয়ান গিয়ে জড়িয়ে ধরে শার্লিন বেগমকে। শার্লিন বেগম আদ্রর কপাল চুমে খায়, তার মাথা, গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শার্লিন বেগম বলে, এই 7 বছরে কি একবার মায়ের কথা মনে পড়েনি তোর আদু? জানিস তোকে একবার দেখার জন্য কত ছটফট করেছি আমি? মা হয়ে সন্তানকে 7 বছর ধরে না দেখার কি কষ্ট তুই জানিস? আদ্রিয়ার তার মায়ের কথা শুনে হাসে, এরপর বলে, আম্মু তুমি এখন আমাকে আদু বলে ডাকবে? বিদেশ থেকে পিএইচডি করে এসে যদি 7ম শ্রেণীতে ফেল করা একজনের সাথে তুলনা তখন কেমন লাগে? আদ্রিয়ান 7 বছর বাড়ি না ফিরার কথা কিছু বলে না, কারণ সে এই খুশির সময় ওই ঘটনা মনে করতে চায় না। শার্লিন বেগম আর আদ্রিয়ানকে কিছু বলে না। সৃষ্টি ছুটে যায় তার ভাইয়ের কাছে। সৃষ্টি বলে, ভাইয়া আই মিস ইউ। আই মিস ইউ টু, আমার ছোট বোন। সৃষ্টির সাথে আরও কিছু সময় কথা বলে আদ্রিয়ান, এরপর সকলের থেকে বিদায় নিয়ে সে ফ্রেশ হতে তার রুমে যায়। আদ্রিয়ান তার রুমে প্রবেশ করে। রুমটা তার আগের মতো রয়েছে, সবকিছু পরিপাটি করে সাজানো, খুব যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব। আদ্রিয়ান তার ব্যাগ রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়, তার ব্যাগের সকল জামাকাপড় আলমারিতে রাখতে যায়। আলমারিতে জামাকাপড় রাখা শেষ করে যখন আলমারি বন্ধ করতে যাবে, তখনই একটা ছবি এসে তার পায়ের কাছে পড়ে। এইটা মেঘের ছবি। যদিও আদ্রিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো আলমারির কোনায় একটা মেঘের ছবি থেকে গেছে। আদ্রিয়ান একটু ঝুঁকে তার পায়ে পড়ে থাকা ছবি উঠায়। ছবিটা উল্টো দিকে ঘুরেছিল। আদ্রিয়ান যখন ছবিটা ঘুরিয়ে দেখে, তখনই সে অবাক হয়ে যায়। অন্যদিকে সৃষ্টি আদ্রিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিতে। আদ্রিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে, তখনই তার হাতে মেঘের ছবি দেখতে পায়। সৃষ্টি ভয় পেয়ে যায়। আদ্রিয়ান ছবিটা দেখছে। আদ্রিয়ান সামনে তাকিয়ে দেখে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সৃষ্টি এই ছবি কার? আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায়। সে ভয়ে সামান্য শুকনো ধূপ গিলে। আদ্রিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে, ছবিতে থাকা মেয়েটাকে সৃষ্টি? ও কি কোনে আত্মীয় হয় আমাদের? আর আমার আলমারিতে ওর ছবি কি করছে? সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে, তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখে। ছবিটা অনেক পুরাতন, স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘের চেহারার কোনে অংশই বোঝা যাচ্ছে না, শুধু মেঘের 2 চোখ ছাড়া। আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ ঝাপসা দেখা যাচ্ছে। আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেহারার অংশ সে দেখতে পায়নি, শুধু সে তার চোখ দেখেছে, আর কিছুই না। সৃষ্টি আদ্রিয়ানকে মেঘের কথা বলে না, কারণ মেঘ আর তার এখন ডিভোর্স হয়ে গেছে। আর মেঘ ও দূরে চলে গেছে। এখন আদ্রিয়ানের মেঘের বিষয়ে না জানাই ভালো। সৃষ্টি মেঘের কথা আড়াল করে আদ্রিয়ানের প্রশ্নর মিথ্যা জবাব দেয়। ভাইয়া এই ছবি আমাদের এক দূরের আত্মীয়ের। ছবিটা অনেক দিন আগের, হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছে। সৃষ্টির যুক্তিটা আদ্রিয়ানের বিশ্বাস হয়নি, তবে সে ছবিটা নিয়ে বেশি ভাবে না। কে ছবিটা পাশের টেবিলে রেখে দেয়। তবে আদ্রিয়ান মুগ্ধ হয় ছবির মধ্যে থাকা নারীর অস্পষ্ট আঁখি জোড়ার উপর। আদ্রিয়ানের হৃদয়ের গহীনে এক বাসনা জাগে এই আগন্তুক নারীকে দেখার জন্য, যার চোখ এত সুন্দর, তার রূপ না জানি কতই সুন্দর হবে। আদ্রিয়ার তার ইচ্ছাকে ধমিয়ে রাখে, সে আর ছবির দিকে ফিরে তাকায় না। সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানকে আনমনে কিছু ভাবতে দেখে প্রশ্ন করে উঠে, ভাইয়া হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি? নিচে চলো, আম্মু ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য। সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান ঘর থেকে বের হয়ে আসে। আদ্রিয়ান সৃষ্টির সাথে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্য রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। তারা সকলে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ার, তার পিছনে রয়েছে সৃষ্টি। আদ্রিয়ান টেবিলে এসে বসে। রুহুল আমিন ও জুনাইদ আগে থেকেই বসেছিল।
নীলিমা বেগম আর শার্লিন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসেন, টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখেন। খাবার টেবিলে প্রায় 20 রকমের রান্না দেখে আদ্রিয়ান অবাক হয়ে বলে, আম্মু এত খাবার রান্না করেছ কেনা? এত খাবার খাওয়া কি সম্ভব? আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে উঠে, ভাইয়া, আম্মু তো আরও রান্না করতে চেয়েছিল, তুমি বাড়িতে চলে এসেছো বলে রান্না করেনি, না হলে আজ 100-র বেশি খাবার রান্না করত। আম্মু সৃষ্টির কথা শুনে শার্লিন বেগম বলে, 7 বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে, ওর জন্য 20 রকম রান্না করব না তো কি করব? আমেরিকায় থেকে ওইসব ইংরেজদের খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে। যতদিন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি 20 পদই রান্না করব। আর মায়ের ঝগড়া দেখে আদ্রিয়ান হাসে, বিদেশে থাকতে সে এই ছোট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করেছে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে খাবার খাওয়া শুরু করে দেয়। জামান সাহেব এখন বাড়ি ফিরেন নাই, তাই তাদের সাথে একসাথে বলে দুপুরের খাওয়া দাওয়া করতে পারেননি। অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায়। 4 তলায় 2টা ফ্ল্যাট রয়েছে, একটা ভাড়া দেওয়া আর অন্যটায় থাকে মেঘ। মেঘের অপরের ফ্ল্যাটে থাকে মধ্যবয়স্কী একজন মহিলা, তার স্বামী আর তাদের একমাত্র মেয়ে আবিহা। আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনা রয়েছে, তার পড়াশোনা প্রায় শেষের দিকে। মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে। ফ্ল্যাটটা বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো। জামান সাহেব আগে থেকেই মেঘের প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে। মেঘের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, তবে চারদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে। ভীষণ একাকিত্ব বেদ হয় মেঘের। তবে মেঘ তো সারা জীবন একাই ছিল, তার সঙ্গী তো কেউ কখনো ছিলই না। মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর তার ব্যাগপে নিয়ে ফ্ল্যাটের ভিতরে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর ক্ষুধা ও লেগেছে মেঘের। কিন্তু সে এখন কোথা থেকে খাবার পাবে? রান্নাঘরের দিকে এগিয়ে যায় মেঘ। যদি রান্নাঘরে বাজার রাখা থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নিবে। রান্নাঘরে যাওয়ার আগেই মেঘের ফ্ল্যাটের দরজার বেল বেজে উঠে। মেঘ দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার দিকে খাবারের বাটি এগিয়ে দেয় আবিহা। মেঘ প্রথমে আবিহাকে চিনতে পারেনি, পরে আবিহা তার পরিচয় দেয়। আবিহা বলে, আমার নাম আবিহা, তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি। এখন দুপুরের খাওয়ার সময়, তুমি হয়তো কিছু খাও না, তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে। আবিহার হাতে খাবার দেখে মেঘ খুশি হয়ে যাক, তাকে এখন রান্না করতে হবে না। এত সময় জার্নি করে এসে তার রান্না করতে ইচ্ছা করছিল না। আবিহা যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না। মেঘ আবিহাকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভিতরে আসতে বলে। তবে আবিহার জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভিতরে আসে না। আবিহা চলে যাওয়ার পর মেঘ খাবার নিয়ে ভিতরে চলে আসে। দুপুরের খাবার খেয়ে নেয়। আবিহার মায়ের রান্নার হাত অনেক, খাবার ভীষণ সুস্বাদু হয়ে খাবারটা। রাত প্রায় 9টার সময় জামান সাহেব বাড়িতে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান। জামান সাহেব যখন খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আছেন। শার্লিন বেগমের কাছ থেকে আদ্রিয়ানের বাড়ি ফিরার কথা শুনেছেন, তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেননি। জামান সাহেবের বাড়ি ফিরার কথা শুনে আদ্রিয়ান নিজ রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে জামান সাহেবকে দেখে আদ্রতার পাশে গিয়ে বসে। আদ্রিয়ান বলে, কেমন আছেন আব্বু? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জামান সাহেব ছোট করে উত্তর দেয়, ভালো। দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার? দেশে খুব বেশি দিন থাকব না। পিএইচডি করলাম, এখনো হাসপাতালে জয়েন কর হয়নি। সামনের সপ্তাহে আমার জয়েনিং, 1 সপ্তাহের মধ্যেই আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার। আদ্রিয়ানের কথা জামান সাহেব শান্ত হয়ে শুনেন, এরপর বলেন, সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছ নাকি? আদ্রিয়ান উত্তর দেয়, না, সারা জীবন না, তবে যতদিন না কেরিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে। জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান, এরপর রুমের যাওয়ার দিকে পা বাড়ায়। জামান সাহেব বলে, আদ্রিয়ান, জীবন তোমার, কেরিয়ার ও তোমার, তুমি যা সিদ্ধান্তে নিবে তাই হবে। আমি আর কি বলবো? জামান সাহেব চলে যান। আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে। জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে, তবে কিছু বলে না। আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে। রাত প্রায় 10টা। তালুকদার বাড়ির সকলে এখন আদ্রিয়ানের রুমের ভিতরে, কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলে দিচ্ছে আদ্রিয়ান। জুনাইদা, সৃষ্টি, শার্লিন বেগম, রুহুল আমিন, নীলিমা সকলে তাদের গিফট পেয়ে খুশি। তখনই আদ্রিয়ানের রুমে প্রবেশ করে জামান সাহেব। জামান সাহেবকে দেখে আদ্রিয়ান বলে,
আব্বু তুমি? জামান সাহেব বাড়ির সকলের দিকে তাকায়, এরপর আদ্রিয়ানের রুমের ভিতরে প্রবেশ করে। জামান সাহেব গম্ভীর গলায় বলে, তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার। আদ্রিয়ান জামান সাহেবের সাথে আদ্রিয়ানের প্রায় 1 ঘন্টা আগেই দেখা হয়েছে। তখন জামান সাহেব তাকে কিছুই বলেনি, হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে হয়ে গেলা? আদ্রিয়ান বলে, হুম আব্বু বলেন। কি কথা? জামান সাহেব দেয়াল ঝুলন্ত আদ্রিয়ানের ছবির কাছে যায়। ছবির নিচের টেবিলের ড্রয়ারে ডিভোর্স পেপার রাখা, যেখানে মেঘের সাইন করা। জামান সাহেব ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বাহির করেন। জামান সাহেবের হাতে থাকা কাগজটা যে ডিভোর্স পেপার তা শার্লিন বেগম জানে। শার্লিন বেগম চান না আদ্র আর মেঘের ডিভোর্স হোক। বিয়েটা কোনে ছেলে খেলা বা মজা নয়। আদ্রিয়ান যতই মেঘকে স্ত্রী হিসাবে না মেনে নিক, কিন্তু সত্যি এইটাই মেঘ তার বিবাহিত স্ত্রী। জামান সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসেন আদ্রিয়ানের কাছে। মেঘ যে এখানে পেপার রেখেছে তা জামান সাহেব জানেন। জামান সাহেব বলে, এই নাও ডিভোর্স পেপার আদ্রিয়ান। তোমার বিদেশ থেকে ফিরে আসার অন্যতম শর্ত ছিল এই ডিভোর্স। ও মেঘের নাম নেই না, আগের ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তুমি ও সাইন করে এই বিয়ের থেকে নিজেকে মুক্ত করে নাও। আদ্রিয়ান ভাবে নাই জামান সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে। তবে সে খুশি হয়, কারণ এই জোরপূর্বক বিয়ের থেকে মুক্তি চাই তার। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়, তার চোখ যায় সেখানে সাইন করে মেয়ের লেখার দিকে, যার নাম মালিহা। মেঘের সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ। তার বাবা তাকে ভালোবেসে মালিহা বা মেঘ উভয় নামেই ডাকত। স্কুল, কলেজ সহ জাতীয় আইডির সব জায়গায় মালিহা তার নাম, তাই মেঘ মালিহা নাম দিয়েই সাইন করেছে। আদ্রিয়ান নামটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম মালিহা, যদিও তাকে সে কখনো দেখেনি আর দেখার ইচ্ছা ও নাই তার। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়, জামান সাহেব তার হাতে কলম দেয়। শার্লিন বেগম কিছুতেই এই ডিভোর্স হতে দিবে না, অসম্ভব। তালুকদার বাড়ির বড় বউ মেঘ, একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ি আর তার ছেলেকে সামলানার। শার্লিন বেগমকে কিছু একটা করে এই ডিভোর্স হওয়া থেকে আটকাতে হবে। আদ্রিয়ান ডিভোর্স পেপার টেবিল রাখে, এরপর নিচু হয়ে বসে সাইন করার জন্য কলম নিয়ে যায় পেপারের কাছে।